প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। প্রত্যাশা করি ভবিষ্যতেও তোমরা অনেক ভালো থাকবে। তোমাদের জন্য আমার অনেক স্নেহ ও ভালোবাসা রইল। আমি মোহাম্মদ ফারুক মুর্শেদ, প্রভাষক বাংলা, 5 এস এম নাসিরউদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজ। আজকে আলোচনায় আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সমাজ পরিচিতির দ্বিতীয় পর্ব, তৎপুরুষ সমাস। আজকে আমার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস খুবই সহজ একটি সমাস। তোমরা যারা কারক ও বিভক্তি সম্পর্কে কিছুটা হলেও জানো, তোমাদের তৎপুরুষ সমাস বুঝতে কোনো সমস্যা হবে না। আমি আর দেরি না করে আমার আলোচনায় চলে যাই। তোমরা জানো তৎপুরুষ সমাস পূর্বপদের বিভক্তি এর লুপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে এবং পূর্বপদে বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়। যেমন কোনোটাকে বলা হয় দ্বিতীয় বিভক্তি, কোনোটাকে তৃতীয় বিভক্তি, কোনোটাকে চতুর্থ বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। আমি তোমাদেরকে বিভক্তির তালিকা দিয়ে দিব আমার ক্লাসের মাঝখানে গিয়ে, তোমাদের সমস্যা হবে না। বিভক্তি জানতে হবে, তোমাদের কারক জানতে হবে। কারক ও বিভক্তি সম্পর্কে তোমাদের যদি পরিষ্কার একটা ধারণা থাকে তাহলে তোমাদের তৎপুরুষ সমাস বুঝতে কোনো সমস্যাই হবে না। যে সমাসে ব্যাস বাক্যে পূর্বপদে বিভক্তি ও অনুসর্গ বর্তমান থাকে তাকে তৎপুরুষ সমাস বলে। পূর্বপদে বিভক্তি থাকবে, তোমরা জানো শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শব্দের পরেও বিভক্তি বসতে পারে। সেই ধরনের বিভক্তিগুলোকে বলা হয় শব্দ বিভক্তি। শব্দ বিভক্তিকে অনুসর্গ বলা হয়। যেমন ধারা, দিয়ে, কর্তৃক, হইতে, থেকে, নিমিত্ত, জন্য। যেমন তেল, তেলের সঙ্গে বিভক্তি যুক্ত হলে হয় তেলে। ঠিক বিভক্তি যুক্ত না হয়ে বিভক্তি পরেও থাকতে পারে। যেমন আমার ধারা, আমার ধারা আমার শব্দটির পরে বসেছে। এখানে দ্বারা অনুসর্গ, আবার দ্বারাকে শব্দ বিভক্তিও বলা হয়। রান্নার জন্য ঘর, রান্নাঘর। এখানে দেখো রান্নার সঙ্গে ষষ্ঠী বিভক্তি র যুগ হয়েছে, আবার পরে জন্য শব্দটি ব্যবহার হয়েছে। এগুলো সবই কিন্তু বিভক্তি। বিভক্তি দুই ধরনের হতে পারে, ক্রিয়া বিভক্তি হতে পারে। যেমন কর যুগ করে, এখানে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে। যেহেতু ক্রিয়ার মূল অংশের সঙ্গে যুক্ত হয়েছে বিভক্তি, সেজন্য এখানে ক্রিয়া বিভক্তি সেটা। ঠিক তেমনি অনেক শব্দ বিভক্তিও আছে। তোমাদের ক্রিয়া বিভক্তি এবং শব্দ বিভক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে, না হলে তোমরা কিন্তু তৎপুরুষ সমাস বুঝতে পারবে না। বিদ্যাসাগর রচিত ব্যাকরণ কৌমুদীতে তৎপুরুষের ইংরেজি শব্দ হিসাবে বলা হয়েছে ডিটারমিনেটিভ কম্পাউন্ড। বিদ্যাসাগরের ব্যাকরণ কৌমুদী অনেক প্রাচীন একটি ব্যাকরণ বই, সেখানে এটিকে ডিটারমিনেটিভ কম্পাউন্ড হিসাবে নামকরণ করা হয়েছে। তৎপুরুষ সমাস, তৎপুরুষ শব্দটির অর্থ কি? এর আগে দ্বন্দ্ব ও দ্বিগু সমাসের আলোচনার সময় আমি তোমাদের দ্বন্দ্ব এবং দ্বিগু সমাসের দ্বন্দ্ব দ্বিগুর অর্থ কি সেটা আমি তোমাদের বুঝিয়েছিলাম। তৎপুরুষের ক্ষেত্রেও কিন্তু অর্থটা একটু বোঝার দরকার আছে। তৎ শব্দাংশের অর্থ হলো তার, এবং তৎপুরুষ শব্দের অর্থ হলো তার সম্বন্ধীয় পুরুষ বা তার পুরুষ বা তস্য পুরুষ। তাহলে এটা কোন ধরনের পুরুষ? এটা হলো এমন সেই পুরুষ, উপমা দেওয়ার যোগ্য কোনো বস্তু নেই সেই পুরুষ। তস্য পুরুষ্য সংস্কৃতে বলা হয় তস্য পুরুষ। এই পুরুষ দিয়ে কোনো জেন্ডার বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে পার্সনকে। এই পুরুষ ব্যাকরণের সর্বনামের পুরুষ। তোমরা জানো সর্বনামের বিশেষের পরিবর্তে সর্বনামের ব্যবহারের উপর ভিত্তি করে
পুরুষকে 3 ভাগে ভাগ করা হয়, সেটা তোমরা ব্যাকরণে পড়েছ, ইংরেজিতেও আছে এরকম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, উত্তম পুরুষ, মধ্য পুরুষ, এই ধরনের জিনিসগুলো আছে, তোমরা পড়ে নিবে। বিশেষ্যের পরিবর্তে সাধারণত এটি ব্যবহৃত হয়, অর্থাৎ তৎপুরুষ ক্ষেত্রে সর্বনামের ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তোমাদের এই জিনিসটি তোমাদের মাথায় রাখলে হবে। তৎপুরুষের অনেক ধরনের প্রকারভেদ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো 2 ধরনের, একটি হলো কারক অনুসারে প্রকরণ, আরেকটি হলো বিভক্তি অনুসারে প্রকরণ। কারক অনুযায়ী তৎপুরুষ সমাসকে 6 ভাগে ভাগ করা হয়, সেগুলো হলো কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, সম্প্রদান বা নিমিত্ত তৎপুরুষ, অপদান তৎপুরুষ, সম্বন্ধবাচক তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ। ঠিক একইভাবে বিভক্তি অনুসারেও তৎপুরুষ সমাসকে শ্রেণীকরণ করা হয়। তৎপুরুষ সমাসকে বিভক্তি অনুসরণ করে যে শ্রেণীকরণ করা হয়েছে সেগুলো হলো দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। এখন আসি কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্যের তৎপুরুষ সমাসের কথা এখানে তুলে ধরব। কৃত প্রত্যয়, নাবাচক অব্যয় ও পূর্বপদে বিভক্তির লুপ্ত না হওয়াকে কেন্দ্র করেও কিন্তু 3 ধরনের তৎপুরুষ সমাস রয়েছে। একটি উপপদ তৎপুরুষ, ন ইয় তৎপুরুষ, অলুক অথবা অলুফ তৎপুরুষ। তাহলে আমরা কয়টি পেলাম শ্রেণীকরণ তৎপুরুষের? 6টি কারক অনুসারে, 6টি বিভক্তি অনুসারে এবং অন্যান্য তৎপুরুষ পেলাম। উপপদ তৎপুরুষ, নয় তৎপুরুষ, অলুক বা অলোপ তৎপুরুষ। এখন আসা যাক কারকের কিছু আলোচনা এখানে করি। কারকের কিন্তু 7 প্রকার বিভক্তিকে স্থান দেওয়া হয়েছে। তোমরা জানো কারক পড়তে গেলে কিন্তু বিভক্তি খুব দরকারি একটি বিষয়, বিভক্তি না বুঝলে কারকও বোঝা যায় না। প্রতিটি বিভাগ কারকে প্রতিটি বিভক্তিকে বিভাগ অনুযায়ী এক বচন ও বহু বচনে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি ভাগে রয়েছে একাধিক বিভক্তি। নিচে আমি তোমাদের এখানে তালিকাটা দিলাম, তোমরা দেখো। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তির এক বচন এবং বহু বচন ভেদে রূপ কি রকম হবে সেই রূপটি এখানে তুলে ধরা হয়েছে। প্রথমা, শূন্য। শূন্য যেখানে কোনো বিভক্তি যুক্ত হয়নি, মনে করা হয় যে শব্দে কোনো বিভক্তি যুক্ত হয়নি সেখানে কিন্তু শূন্য বিভক্তি থাকে। অ অন্তস্থ অ। বহু বচনে গিয়ে কি হয়? রা, এরা, ঘুলি, ঘুলো, গণ, বৃন্দ। ঠিক দ্বিতীয়াতে এসে কে, রে, এরে। বহু বচনে দিগকে, দেরকে, ঘুলিকে, ঘুলাকে, বৃন্দকে। তৃতীয়া, দ্বারা, দিয়ে, কর্তৃক। বহু বচনে দিগের দিয়া, দেড় দিয়া, দিগকে দ্বারা, দিগ কর্তৃক, গুলির ধারা, গুলিকে দিয়ে, ঘুলো দিয়ে, গুলি কর্তৃক, দেড় দিয়ে। চতুর্থী এবং দ্বিতীয়ার মধ্যে মিল আছে, কিন্তু চতুর্থীতে কি হয়? কারকে চতুর্থীতে কোনো কিছু দান করা বোঝানো হয়, অর্থাৎ মুক্ত হস্তে দান করার মতো, অর্থাৎ যে জিনিসটা দিলাম সেটা আমি আর নিব না, এটাকে বলা হয় সম্প্রদান। এখানে কে, রে, এরে, জন্যে, তোরে এগুলো এক বচনে ব্যবহৃত হয়। আবার বহু বচনে গিয়ে দেড় তোরে, দেড় জন্যে, দিগে, দিগকে, দিগরে, দেড়, ঘুলিকে, ঘুলাকে, বৃন্দকে। পঞ্চমী তৎপুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় যে বিভক্তিগুলো, সেগুলো হলো এক বচনের ক্ষেত্রে হইতে, থেকে, ছেয়ে, হতে। বহু বচনে দিক হইতে, দেড় হইতে, দিগের ছেয়ে, ঘুলি হইতে, ঘুলির ছেয়ে, দেড় হতে, দেড় থেকে ইত্যাদি। ষষ্ঠীতে খুব বেশি ব্যবহৃত হয় র, এর। বহু বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয় দিগের, দেড়, ঘুলির, গণের, ঘুলোর, গণের, বৃন্দের। সপ্তমীতে 3টি বেশি ব্যবহৃত হয়, সেটি হলো এ অন্তস্থ অ, তে। বহু বচনে দিগেতে, ঘুলিতে, ঘনে, গুলির মধ্যে, ঘুলোতে, গুলোর মধ্যে, গণের মধ্যে, দিগের মধ্যে এগুলো ব্যবহৃত হয়। তোমরা এখান থেকে এই তালিকাটি লিখে নিবে, লিখে তোমরা এগুলো মোটামুটি অনুশীলনের মাধ্যমে এগুলো শিখে নিবে, তাহলে তোমাদের যে কোনো তৎপুরুষ সমাস চিনতে তোমাদের কষ্ট হবে না, সহজেই তোমরা বুঝতে পারবে। এখন আসা যাক বিভক্তি ও তৎপুরুষ সমাসের মধ্যে সম্পর্কটা কি।
বিভক্তির সঙ্গে, সেক্ষেত্রে কারকের সঙ্গেও আমরা সম্পর্কটা দেখব। কারক ও বিভক্তি অনুসারে তৎপুরুষ সমাসের শ্রেণীকরণ। যেটাকে দ্বিতীয় তৎপুরুষ বলা হচ্ছে সেটাই কিন্তু কর্ম তৎপুরুষ, যেটা তৃতীয় তৎপুরুষ সেটাই করণ তৎপুরুষ, যেটা চতুর্থী তৎপুরুষ সেটাই নিমিত্ত তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ যেটি সেটি অপদান তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ এবং সংবন্ধবাচক তৎপুরুষ একই কথা, সপ্তমী তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ একই কথা। অর্থাৎ এগুলো অনেকটা বলা যায় বিকল্প নাম, এক জায়গায় কারক অনুযায়ী বলা হচ্ছে, আরেক জায়গায় বিভক্তি অনুযায়ী বলা হচ্ছে। কোন ক্ষেত্রে কোনটি বিভক্তিটি যুক্ত হচ্ছে? দ্বিতীয়াতে কে এ, তৃতীয়াতে ধারা দিয়ে কর্তৃক, চতুর্থীতে কে রে জন্য নিমিত্ত, পঞ্চমীতে হতে থেকে চেয়ে অপেক্ষা, ষষ্ঠীতে র এর, সপ্তমীতে এ অন্তস্থ অ তে। এই সংযুক্ত বিভক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের অনেকটা কি করতে হবে, যদি পারো তোমরা এগুলো মুখস্থ করে নিও, কারণ এগুলো মুখস্থ না থাকলে তোমরা অনেক সময় সমাস চিহ্নিতকরণের ক্ষেত্রে তোমরা ভুল করে ফেলতে পারো। সেজন্য তোমাদের এগুলো অনেকটা মুখস্থ করে নেওয়া দরকার। এখন আমরা সমাসের শ্রেণীকরণগুলো সম্পর্কে আলোচনা করব, ওদের সংখ্যা উদাহরণ সহ আলোচনা করার চেষ্টা করি। দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয় বিভক্তি কে রে ইত্যাদি লুপ হয়ে যায়, তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। এখানে দেখো দুঃখ হলো পূর্বপদ, দুঃখ পূর্বপদের পেছনে বসেছে কে বিভক্তি, কিন্তু সমস্ত পদে গিয়ে কে চলে গেল, তাহলে কি হলো? দুঃখ প্রাপ্ত। এই যে কে বিভক্তি লুপ্ত হয়ে গেছে, চলে গেছে, এটি কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাজের একটি গঠন বৈশিষ্ট্য। অর্থাৎ তোমরা কে বিভক্তি যদি লুপ্ত হয়ে যায় তাহলে তোমরা ধরে নিবে সেটা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরকম বেপিয়া শব্দ দিয়েও কিন্তু কি হতে পারে, দ্বিতীয় তৎপুরুষের বেশ বাক্য গঠিত হতে পারে। বেপিয়া, যেটাকে ব্যক্তি অর্থে যেটি ব্যবহৃত হয় তোমরা জানো, সেটি তৃতীয় তৎপুরুষে আসি। তৃতীয় তৎপুরুষে একই ঘটনা ঘটে, কিন্তু এখানে কিন্তু পূর্বপদে না, মধ্যপদে। অর্থাৎ পূর্বপদের পরে যে অনুসর্গটি শব্দ বিভক্তি বা অনুসর্গটি ব্যবহৃত হয় সেটা হলো ধারা দিয়ে কর্তৃক। এই ধারা দিয়ে কর্তৃক যখন ব্যাস বাক্য থেকে চলে যাবে, সমস্ত পদ গঠিত হবে, তখন সেটি দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন মন দিয়ে গড়া, মন গড়া, এখানে মাঝখানে দিয়ে অনুসর্গটি কিন্তু চলে গেল। শ্রম দ্বারা লব্ধ, শ্রম লব্ধ, এখানে ধারা অনুসর্গটি চলে গেল। আমি এখানে এই বিভক্তি শব্দ বিভক্তিগুলোকে অনুসর্গ বলছি, কারণ এগুলো একদিক দিয়ে অনুসর্গ, আবার এগুলো বিভক্তি হিসাবে ব্যবহৃত হচ্ছে। মধু দিয়ে মাখা, মধু মাখা, তাহলে দিয়ে চলে গেল, ধারা চলে গেল। এইভাবে তোমরা তৃতীয় তৎপুরুষকে চিনতে পারবে। এবার আসি চতুর্থ তৎপুরুষ সমাস। তোমাদের আগে বলেছি চতুর্থ তৎপুরুষ সমাসে অনেকটা দান করা বোঝায়, এমন কিছু দিয়ে দিলাম যেটা আমি আর নিতে চাই না। আমি আমার শিক্ষককে শ্রদ্ধা করব, আমি দেবকে শ্রদ্ধা করব, আমি পূজার জন্য ফুল দিব দেবতাকে, সেটা আমি ফেরত নিব না, আমি সেটা উৎসর্গ করে দিলাম, আমি সেটা দেওয়ার জন্য। সৎ পাত্রে কন্যা দান করে দিলাম, আমি মেয়েটি বিয়ে দেওয়া হলো, সেটি আমি মনে করো আমি পিতা হিসাবে মেয়েকে বিয়ে দিলাম, আমি মেয়েকে বিয়ে দিলাম, মেয়েকে আবার নিয়ে নেওয়ার জন্য না, সে স্বামীর সংসারে সুখে শান্তিতে থাকবে, সে আর আসবে না, সেটাই। অর্থাৎ দান, যে দানটি আমি মুক্ত হস্তে মুক্ত মনে আমি করে দিলাম, যেটা থেকে আমি আর কি বিনিময়ে কিছু চাই না, সেটাই হলো সে ধরনের একটা জিনিস। কিন্তু চতুর্থীতে তৎপুরুষে সবসময় থাকবে, না হলে দ্বিতীয় তৎপুরুষ সমাসের সঙ্গে কিন্তু এটাকে আলাদাভাবে বোঝা যাবে না। কিন্তু সেখানেও কে বিভক্তি লুপ্ত হচ্ছে, এখানেও কে বিভক্তি লুপ্ত হচ্ছে, কিন্তু অর্থগত পার্থক্য আছে। সেটি কি? গুরুকে ভক্তি, গুরু ভক্তি, এই ভক্তি আমি দিব, সেটা সম্মান দিব গুরুকে, সেটা আমি সেটার বিনিময়ে আমি কিছু চাচ্ছি না, আমি সেটা সম্মান করে দিচ্ছি। আরামের জন্য কেদারা, আরাম কেদারা, এরকম আরো রয়েছে। বসতের নিমিত্ত বাড়ি, বসত বাড়ি, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। অর্থাৎ মাঝখানে নিমিত্ত জন্য এই শব্দগুলো, এই শব্দ বিভক্তিগুলো থাকবে, এগুলো লুপ্ত হয়ে যাবে। তারপর যে সমস্ত পদ গঠিত হবে সেটি হবে চতুর্থী তৎপুরুষ সমাস।
পঞ্চমী তৎপুরুষ সমাসে আসি। পঞ্চমী তৎপুরুষ সমাসে হতে থেকে থাকবে, সেগুলো লোপ হয়ে যাবে। পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ দিলে তোমরা বুঝবে। খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া। বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত। এখানে দেখো অপদান কারকে তোমরা দেখো ছুত, আগত, বিত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট। এই যে তোমরা অপদান কারক পড়েছো, অপদান কারকের বিষয়গুলো কিন্তু এখানে থাকবে। এই জন্য আগে বলেছি তৎপুরুষ সমাস বুঝতে গেলে তোমাদের অবশ্যই কারক এবং বিভক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। তুমি কারক বুঝবে না, বিভক্তি বুঝবে না, তাহলে তোমার তৎপুরুষ সমাসও তুমি বুঝতে সক্ষম হবে না। সেজন্য তোমাকে কারক থেকে শুরু করতে হবে, বিভক্তি থেকে শুরু করতে হবে। স্কুল থেকে পালানো, স্কুল পালানো। জেল থেকে মুক্ত, জেল মুক্ত। অর্থাৎ যে মাঝখানে শব্দগুলো ছিল হতে থেকেছে সেগুলো চলে গেল, এখানে বিলুপ্ত হয়ে যে শব্দটি হলো, সমাজ গঠিত শব্দটি হলো খাঁচা ছাড়া, বিলেত ফেরত, স্কুল পালানো, জেল খালাস, আগাগোড়া সাবমুক্ত, সেগুলোই হলো পঞ্চমী তৎপুরুষ। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির র এর লোপ হয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন এখানে কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাসকে বলা হচ্ছে সম্বন্ধবাচক সমাস। কেন সম্বন্ধ শব্দটা বলা হচ্ছে? এখানে দেখো প্রতিটি জিনিসের মধ্যে একটা সম্বন্ধ আছে। রাজার পুত্র, রাজপুত্র, রাজার সঙ্গে ছেলের একটা সম্পর্ক, ঠিক আছে? এই যে সম্পর্ক বোঝাচ্ছে। পুত্রের বধূ, পুত্র বধূ, একটা সম্পর্ক এখানে কাজ করে, সেই জন্য এটা সম্বন্ধবাচক। চায়ের বাগান, চা বাগান, রাজার পুত্র, রাজপুত্র, কেয়ার গার্ড, কেয়া গার্ড, এরকম আরো আছে। ছাত্র সমাজ, দেশ সেবা, দিল্লীশ্বর, বাঁদর নাচ, পাট ক্ষেত, ছবিগড়, ঘোড়দৌড়, শ্বশুরবাড়ি, বিড়াল ছানা। একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়ে গেল, সেটি হলো রাজা স্থলে রাজ, পিতা স্থলে পিতৃ, মাতা স্থলে মাতৃ, ভ্রাতা স্থলে ভাতৃ হয়। তো সংক্ষিপ্ত হয়ে যায় জিনিসগুলো। গোষ্ঠীর রাজা, গোষ্ঠীর রাজ, পিতার দন, পিতৃদন, মাতার সেবা, মাতৃসেবা, ভ্রাতার স্নেহ, ভাতৃস্নেহ, পুত্রের বধূ, পুত্রবধূ। সংক্ষিপ্ত হয়ে গেল সবকিছু। আরো অনেক পরপদে সহ, তুল্য, নি, প্রায়, প্রতিম এই শব্দ থাকলেও ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। পত্নীর সহ, পত্নী সহ, কন্যার সহ, কন্যা সহ, সহদরের প্রতিম, সহদর প্রতিম। তাহলে আমরা ষষ্ঠী তৎপুরুষ সম্পর্কে জানলাম। এখানে র এর এই দুটি বিভক্তি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি বিভক্তি লুপ্ত হলে ষষ্ঠী তৎপুরুষ হয় সাধারণত। তোমরা এই দুটি বেশি মনে রাখবে। সপ্তমী তৎপুরুষে আসি। সপ্তমী বিভক্তি তোমরা সবাই চেনো। অন্তস্থ অ তে। এই সপ্তমী বিভক্তিগুলো যখন লুপ্ত হয়ে যায় তখনই হয় সপ্তমী তৎপুরুষ সমাস। গাছে পাকা, গাছ পাকা, দিবায় নিদ্রা, দিবা নিদ্রা। এখানে দেখো গাছে গাছ যুগ এ, দিবায়, দিবায় এর সঙ্গে অন্তস্থ অ যুক্ত হয়েছে। এই যে শেষে যে বিভক্তিগুলো যুক্ত হয়েছে সেগুলো চলে গেল, হয়ে গেল কি গাছ পাকা, দিবা নিদ্রা। এভাবেই সপ্তমী তৎপুরুষ সমাস গঠিত হয়। এরকম আরো অনেক উদাহরণ এখানে দেওয়া হয়েছে। দেখো বাঘপটু, ঘোলা বড়া, তাল কানা, অকাল মৃত্যু, বিশ্ববিখ্যাত ইত্যাদি। এবার আমরা এক বিভক্তি যুক্ত তৎপুরুষ সমাসের যে আলোচনা এতক্ষণ করলাম সে অনুযায়ী আমি একটি উদাহরণের তালিকা দিলাম, তোমরা এখান থেকে লিখে নিবে। দ্বিতীয়া, বধূকে বরণ, বধূ বরণ, সুখকে অতীত, শোকাতীত। এখানে কে বিভক্তি চলে গেল, এই জন্য এগুলোকে দ্বিতীয়াতে রাখা হয়েছে। তৃতীয়াতে গিয়ে দেখো মেঘ দ্বারা আবৃত, মেঘাবৃত। এখানে মাঝখানে যে বিভক্তিগুলো লুপ্ত হয়েছে সেগুলোর তালিকা দেওয়া হয়েছে। দ্বারা দিয়ে কর্তৃক, কর্তৃক দিয়েও কিন্তু হতে পারে তৃতীয়া তৎপুরুষ সমাস। এখানে দেখে নিবে। চতুর্থীতে গিয়ে জন্য থাকবে, না হয় নিমিত্ত থাকবে। মাঝখানে জন্য নিমিত্ত থাকলেই সেটা চতুর্থী তৎপুরুষ। পঞ্চমীতে এসব পদ্ম, পণ হতে মুক্তি, পণ মুক্তি, আদি থেকে অন্ত, আদ্যান্ত, প্রাণের চেয়ে প্রিয়, প্রাণ প্রিয়, সর্ব অপেক্ষা শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, হতে থেকে চেয়ে অপেক্ষা। এই বিভক্তিগুলো লুপ্ত হবে। এটি তোমরা ভালো করে লক্ষ্য করবে। ষষ্ঠীতে গিয়ে দেখি রাজার পুত্র, রাজার সঙ্গে র আছে, মোয়ের সঙ্গে
চাক আছে, মৌচাকের মৌ এর, এখানে এর বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে র এর এগুলো চলে যাবে, ষষ্ঠী সমাস হবে। সপ্তমীতেও একই ধরনের, বাকে পটু বাক পটু, চিন্তায় মগ্ন চিন্তামগ্ন, শ্রুতিতে মধু শ্রুতি মধুর। এখানে অন্তস্থ অ তে বিভক্তিগুলো ছিল, সেগুলো এখন চলে গেল। এবার আসি ব্যতিক্রমী বৈশিষ্ট্যের তৎপুরুষ সমাস। আমি তোমাদের আগে বলেছি কিছু ব্যতিক্রম বৈশিষ্ট্যের তৎপুরুষ সমাস রয়েছে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবসময় পরীক্ষায় দেখবে এখান থেকে প্রশ্ন বেশি আসে, এগুলোকে অবহেলা করতে পারবে না, এগুলোকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে উপপদ জিনিসটা কি, এটা কোন ধরনের পদ। তুমি অনেক পদ পড়েছো, বিশেষ্য পদ, বিশেষণ পদ, কিন্তু এটা কোন ধরনের পদ? এটা আসলে তেমন জটিল কোনো বিষয় না। এখানে বিষয়টা হলো যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সেই পদকে উপপদ বলে। এখানে কৃৎপ্রত্যয়ের একটা বিষয় আছে, তোমরা জানো প্রত্যয়ের শ্রেণীকরণের মধ্যে একটি হলো কৃৎ, অর্থাৎ ক্রিয়া থেকে কৃৎ। কৃৎপ্রত্যয়ের আগে বসবে যে পদ সেটি উপপদ। যেমন জলে চরে যা, অথবা তুমি বলতে পারো জাদু করে যে। এখানে করেতে কর ক্রি যুগ অ, কর এর সঙ্গে যুক্ত হয়ে করে হয়েছে। এখন এর আগে বসে কি জাদু, এই জাদুটাই হলো উপপদ। অর্থাৎ কৃৎপ্রত্যয় গঠিত শব্দটিকে আবার কি বলা হয়? কৃদন্ত শব্দ। এটাও তোমরা জানো, কৃদন্ত শব্দের আগে যেটি বসবে বা কৃদন্ত পদের আগে যে শব্দটি বসবে সেটাই উপপদ। জলে চড়ে যা জলচর, জল দেয় যা জলদ, পঙ্কে জন্মে যা পঙ্কজ। এরকম আরো অনেক উদাহরণ দেখো। গৃহস্থ সত্যবাদী, ইন্দ্রজিৎ ছেলেধরা, ধামাধরা, পকেটমার, বর্ণচূড়া, গলা কাটা, ছাপোষা। তোমরা এগুলো পড়ে নিবে। আমি এখন তোমাদের উপপদ তৎপুরুষের গঠন বৈশিষ্ট্য এখানে চকের মাধ্যমে দেখালে তোমাদের সব বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে পূর্বপদ, এখানে পরপদ, এখানে সমস্ত পদ দেওয়া আছে। এটি আসলে সাধারণত সমাসের একটি বৈশিষ্ট্য। পূর্বপদ, পরপদ অথবা মধ্যপদ, পূর্বপদ, মধ্যপদ, পরপদ মধ্যপদ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সবসময় পূর্বপদ আর পরপদ থাকবে। এগুলো মিলেই সমস্ত পদ হয়। এখানে পূর্বপদে জাদু, পরপদে করে আছে। করেটা কিভাবে হয়েছে? করেটা ক্রি যুগ অ, কর হয়েছে, এর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে করে হয়েছে। তাহলে এটিকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ। কেন? এটা কৃৎপ্রত্যয় কোনটা? অ। এবং ধাতু, এটা হলো ক্রিয়ামূল। তোমরা জানো ক্রিয়ার মূল অংশকে কি বলা হয়? ধাতু। ধাতুকে আবার ব্যাকরণে কি বলা হয়? ক্রিয়ামূল। অর্থাৎ তোমরা যেটাকে ইংরেজিতে বলো প্রিন্সিপাল ভার্ব, তো মূল ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াটি মূল, অর্থাৎ ভেঙে যে অংশটি আমি পাই, ক্রিয়ার মূল অংশকে ভেঙে আমি যেটি পাই। যেমন করিকে বাংলে কর পাওয়া যায়, ধরিকে বাংলে ধর পাওয়া যায়। এই যে কর, ধর, এগুলোই কিন্তু ধাতু, এবং এটাকে অন্য ভাষায় বলা হয় ক্রিয়ামূল। এই ক্রিয়ামূল গঠিত শব্দটি কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দের আগে যে বিশেষ্য, এটা আবার বিশেষ্য হবে, অর্থাৎ এটি বিশেষ্য স্থানীয় উপপদ। বিশেষ্য শব্দটি ব্যবহৃত হবে, সেটি হবে পূর্বপদ, এটিকে বিশেষ্য হতে হবে। এবং উপপদ তৎপুরুষের শেষে গিয়ে যে সর্বনাম পদ সবসময় থাকবে, যে বা যা থাকবে। এভাবেই সাধারণত উপপদ তৎপুরুষ গঠিত হয়। এখানে ঠিক সেইভাবে দেখানো হয়েছে। দেখো, ধামা উপপদ, ধর ধাতু, অকৃৎপ্রত্যয় বিভক্তি এ এবং সর্বনাম যে মিলে হয়েছে ধামাধরা। এখানে ধামাধরা শব্দটিকে আমি আলাদাভাবে কেন দেখাচ্ছি তোমরা একটু দেখো। এখানে ধরার সঙ্গে ধর যুগ আ প্রত্যয় যুক্ত হয়েছে, এখানে ধামার সঙ্গে আ, অর্থাৎ সমস্ত পদে গিয়ে এদিকে যে অ ছিল, যে এদিকে যুক্ত হয়েছে অপ্রত্যয়, কিন্তু সমস্ত পদে গিয়ে যুক্ত হবে আ প্রত্যয়। এটি একটু ব্যতিক্রম, তোমরা এখানে একটু শিখে নিবা। ধামা ধরে যে, এখানে বিভক্তি যুক্ত হয়েছিল, প্রত্যয় যুক্ত হয়েছিল অ, কিন্তু সমস্ত পদে গিয়ে দেখো এখানে অপ্রত্যয় নেই, এখানে আ প্রত্যয় হয়ে গেছে। আমি নিচে এই জিনিসটাই লিখেছি যে
পদটি উপপদ তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যের মধ্যপদটি হবে কর্তৃকারক, সেটা আমরা এখানে দেখেছি, এটি হলো কর্তৃকারক। এবং শেষ পদে যে বা ঝা, এখানে শেষ পদে যে থাকতে পারে, যা থাকতে পারে, এই সর্বনামটি কিন্তু চলে যাবে, যখন সমস্ত পদ হবে সেটি আর থাকবে না। আরেকটি জিনিস হবে, সমস্ত পদের শব্দটিতে উপপদ এবং কৃদন্ত শব্দে আ প্রত্যয় যুক্ত হবে। এই জিনিসটি তোমরা একটু দেখবে। উপপদ তৎপুরুষের উদাহরণগুলো একটু তোমরা এখান থেকে লিখে নেবে, আমি বিস্তারিত আর বলছি না। পঙ্কে জন্মে যা পঙ্কজ, জলে জন্মে যা জলচর, মনে জন্মে যা মনোজ, মনে জন্মে যা মনোজ, ছেলে ধরে যে ছেলে ধরা। তাহলে তোমরা এগুলো একটু শিখে নিবে। এখানে কৃৎপ্রত্যয়টি আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি, সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে, তোমরা এখান থেকে অনুশীলন করবে। এবার আসা যাক নয়ি তৎপুরুষ সমাস। নয়ি তৎপুরুষ সমাস, ন ইয় তৎপুরুষ সমাস। নয় শব্দের অর্থ না, নাবাচক ন ইয় অব্যয়, এরকম আরো হতে পারে না, নেই, নাই, নয়। পূর্ব বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে ন ইয় তৎপুরুষ সমাস বলে, যেমন ন আচার অনাচার, ন কাতর অকাতর। খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অনা হয়, যেমন ন কাল অকাল। নাবাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে ন ইয় তৎপুরুষ সমাস হতে পারে, যেমন ন বিশ্বাস অবিশ্বাস। তুমি ন বিশ্বাস না লিখে বিশ্বাসের অভাবও লিখতে পারো, তেমন কোনো সমস্যা হবে না। এখন আমি দেখি এখানে তোমাদের চকের মাধ্যমে দেখাই, নাবাচক অব্যয় ন, নয়, নাই, নেই আগে বসবে। পরপদ হিসেবে বিশেষ্য থাকতে পারে, বিশেষণও থাকতে পারে। এখানে কাজ হলো বিশেষ্য, আদব হলো বিশেষণ, কাতর হলো বিশেষণ, মিলে কি হয় অকাজ, বেয়াদব, অকাতর, এই শব্দগুলো হয়েছে। অর্থাৎ নকাজ অকাজ, নেই আদব বেয়াদব, নকাতর অকাতর। এখানে আর একটু ক্লিয়ার করে দিব জিনিসটা, তোমরা বুঝতে পারবে। এখানে চকের মাধ্যমে আমি দেখাচ্ছি। পরপদের আদিতে ব্যঞ্জন বর্ণ থাকলে সমস্ত পদের আদিতে অ বসে, এটা খুব মনে রাখবে এই জিনিসটি। নাবাচক তৎপুরুষ চেনার জন্য এটা খুব দরকার। পরপদ কোনটি? এখানে পরপদ হলো ধর্ম, ন হলো আদিপদ বা পূর্বপদ ধর্ম। এখানে দেখো আদিতে কি আছে, ধ, এই ধ হলো ব্যঞ্জন বর্ণ। যদি ব্যঞ্জন বর্ণ থাকে আগে অব্যয় থাকবে, নাবাচক অব্যয় থাকবে, পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে ন স্থলে কি হবে, অ বসবে, ন স্থলে অ বসবে এবং কি হবে, এই নটি চলে যাবে, নর স্থলে অ বসবে এবং ন চলে যাবে। ঠিক একইভাবে যদি কি থাকে, আদিতে স্বরবর্ণ থাকে, ব্যঞ্জন বর্ণ থাকলে অ বসবে, যদি স্বরবর্ণ থাকে তাহলে এখানে কি বসবে, ন এর স্থলে অন বসবে, অর্থাৎ এই নটি চলে যাবে, অন বসবে সমস্ত পদে। এই জিনিসটি খুব দরকার। এছাড়াও না, অনা, বে, গড় ইত্যাদি অব্যয়গুলো দিয়েও কি হতে পারে, সমস্ত পদের আদিতে যুক্ত হয়ে নাবাচক তৎপুরুষ গঠিত হতে পারে। নাবাচক তৎপুরুষের কয়েকটি উদাহরণ দেখো, ন দর্শন অদর্শন, ন জ্ঞান অজ্ঞান। এখানে দর্শন জ্ঞান শব্দগুলো হলো বিশেষ্য, অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণ পদগুলো পরপদে বসে কি হয়, সমস্ত পদটি গঠিত হয় এবং ন চলে যায়, অ বসে, কোনো কোনো ক্ষেত্রে ন চলে যায়, অন বসে। যখন স্বরবর্ণ থাকবে তখন অন বসে, যখন ব্যঞ্জন বর্ণ থাকবে তখন অ বসে, যেমন দ, এখানে দ আছে, এখানে অ বসেছে। এবার আসি অলোক তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলোক তৎপুরুষ সমাস বলে, যেমন গায়ে পড়া, ঘিয়ে বাজা, কলে ছাটা, কলের গান, গরুর গাড়ি। এখন আমি এখানে চকের মাধ্যমে দেখাই। প্রথমে কি দিয়েছি, এখানে সপ্তমী বিভক্তিযুক্ত একটি শব্দ দিয়েছি, তেল যুগ এ তেলে ভাজা, তেলে ভাজা। দেখো এখানে ব্যাস বাক্যে যেমন সপ্তমী বিভক্তি ছিল, সমস্ত পদে গিয়েও কিন্তু সপ্তমী বিভক্তিটি আছে, লুপ্ত হয় না। অর্থাৎ অলোক তৎপুরুষ সমাস সে বিভক্তি কখনো লুপ্ত হবে না, বরঞ্চ নতুন বিভক্তি আরো সংযুক্ত হবে। চোখের বালি, চোখের বালি, হাতে কাটা, হাতে কাটা, গায়ে পড়া, কলুর বলদ, কলুর বলদ, গায়ে পড়া, গায়ে পড়া, ঘুরে বালি, ঘুরে বালি, মগের মুল্লুক, মগের মুল্লুক। দেখো এখানে কিন্তু বিভক্তি একটিও কিন্তু বিভক্তি কি হয়নি, লুপ্ত হয়নি। সেই বিভক্তিগুলো ব্যাস বাক্যে এবং সমস্ত পদে একই রকম বিভক্তি থাকে বলে এটাকে বলা হয়েছে অলোপ, মানে লুপ্ত হয় না। অলোক, অলোক শব্দ দিয়ে এটাই বোঝায়, আসলে বিভক্তি লুপ্ত হয় না, সেই নামকরণ করা হয়েছে এভাবে।
তোমরা এটা একটু মনে রাখবে। তোমাদের আমি আবারও ধন্যবাদ জানাই আমার ক্লাস মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখার জন্য। আসলে ব্যাকরণ তেমন মজার কোনো বিষয় না, তারপরও তোমরা এটা যে ধৈর্য সহকারে শুনেছো দেখেছো, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের শুভকামনা রইল। পরবর্তী অনলাইন বাংলা পাঠে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি যত্ন নিবে, পড়ালেখায় মনোযোগী হবে, সময়ের কাজ সময়ে করবে, আজকের পড়া আজকে পড়বে, জমিয়ে রাখবে না। তাহলে কি হবে, একটি বিরাট স্তূপ হয়ে যাবে পড়ালেখার, তুমি সেগুলো একদিনে শেষ করতে পারবে না। অর্থাৎ নিয়মিত অনুশীলনের কথা আমি এখানে তোমাদের বলছি। নিয়মিত অনুশীলন চালিয়ে যাবে, তাহলে কি হবে, তুমি একদিন ভালো ফল পাবে। অর্থাৎ তুমি পরীক্ষায় যেমন ভালো করবে, তোমার বাস্তব জীবনে কর্মক্ষেত্রে গিয়েও তুমি অনেক ভালো করতে পারবে। তোমাদের জন্য আমার দোয়া রইল। তোমরা ভালো থেকো। তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। খুদা হাফেজ। এবং যাওয়ার আগে একটা কথা বলে নিই, সবসময় বলতে হয়, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলের নাম অনলাইন বাংলা পাঠ। এর সঙ্গে আমার একটি ফেসবুক পেজ আছে, সেটি কি ফারুক মুর্শেদ অনলাইন বেঙ্গলি ক্লাস। তোমরা এগুলোতে কি করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে, তাহলেই কি করতে পারবে, আমার নতুন নতুন ক্লাসের আপডেট তোমরা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবে, নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। তোমরা ভালো থেকো। খুদা হাফেজ।